তো স্যার আমরা মূলধন বাজেটিং অধ্যায়টা করতেছি, রাইট? তো মূলধন বাজেটিং অধ্যায়ের বেসিক ধারণাগুলো নিয়ে আলাপ করা হয়েছে। এখানে আমরা যারা আছি সবাই মূলধন বাজেটিংয়ের বেসিক ধারণাগুলো জানি। এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে আমাদের কী কী ইনফরমেশন লাগে বলো তো? বিনিয়োগ বা এনসিও লাগে, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বা সিএফএটি লাগে, কর পরবর্তী মুনাফা লাগে, বাট্টার হার বা মূলধন ব্যয় কে লাগে, মেয়াদকাল বা এন লাগে, রাইট? আচ্ছা, এই ইনফরমেশনগুলো আমাদের লাগে, ওকে? আর এই অধ্যায়ে, এই মূলধন বাজেটিং অধ্যায়ে আমরা কী করি? অনেকগুলো সম্ভাব্য বিনিয়োগযোগ্য প্রকল্পকে আমরা মূল্যায়ন করি। কিসের দ্বারা? পিবিপির দ্বারা, এআরআর এর দ্বারা, এনপিভির দ্বারা এবং আইআরআর দ্বারা, ওকে? তো মূল্যায়ন করে আমরা সবচেয়ে লাভজনক বা সবচেয়ে ভালো প্রকল্পটাকে কী করি? গ্রহণ করি বিনিয়োগ করার উদ্দেশ্যে, রাইট? আচ্ছা, তো দেখো পিবিপি মেথডের মাধ্যমে কিভাবে প্রকল্প মূল্যায়ন করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় আমরা কি শিখেছি? ইয়েস। এআরআর মেথডের মাধ্যমে কিভাবে প্রকল্প মূল্যায়ন করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা কি শিখেছি। এনপিভি মেথডের দ্বারা কিভাবে প্রকল্প মূল্যায়ন করে লাভজনক প্রকল্প গ্রহণ করতে হয় বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আমরা কি জানি। ওকে, ফাইন। তো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো আইআরআর মেথড। কি স্যার? আইআরআর মেথড, ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা আন্ত আয়ের হার অথবা অভ্যন্তরীণ মুনাফার্জন হার। এই অভ্যন্তরীণ মুনাফার্জন হার বা আন্ত আয়ের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথডটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে প্রকল্প মূল্যায়ন করতে পারি এবং আমরা কিভাবে সর্বোত্তম প্রস্তাবনাটাকে গ্রহণ করতে পারি বা লাভজনক বিনিয়োগ প্রকল্পটাকে আমরা গ্রহণ করতে পারি। ওকে, আমরা সেটা শিখব। আচ্ছা স্যার, আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে এই যে তোমরা এইচএসসিতে পড়ো, এই মূলধন বাজেটিং অধ্যায়ে প্রকল্প মূল্যায়নের জন্য তোমরা কয়টা মেথড শিখবা? 4টা। 1 পিবিপি বা মূলধন ফেরতকাল, 2 এআরআর বা গড় মুনাফার হার, 3 কি নিট বর্তমান মূল্য বা এনপিভি, আর 4 কি আন্ত আয়ের হার বা আইআরআর। তো এই যে 4টা মেথড, এই 4টা মেথডকে আমরা 2টা ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি। কয়টা? 2টা, প্রধান 2টা ক্যাটাগরিতে, পিবিপি এবং এআরআর। এই 2টা মেথডের ক্ষেত্রে, পিবিপি মেথড, এআরআর মেথডের ক্ষেত্রে আমরা কি টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য এই ধারণাটার প্রয়োগ করি বলো? না। আমরা কি অর্থের সময় মূল্য বিবেচনা করি? না। এই কারণে পিবিপি এবং এআরআর এই 2টা মেথডকে বলা হয় ট্রেডিশনাল মেথড বা সনাতন পদ্ধতি। বাকি রইল কয়টা? 2টা, এনপিভি এবং আইআরআর। এই এনপিভি এবং আইআরআর এই 2টা মেথডকে বলা হয় ডিসকাউন্টিং মেথড। কি বলে স্যার? ডিসকাউন্টিং মেথড বা বাট্টাকরণ পদ্ধতি। কারণ এনপিভি মেথডের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটাকে অ্যাপ্লাই করা হয়, একদম সেমভাবে আইআরআর মেথডের ক্ষেত্রেও কি করা হয়? এই টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটাকে প্রয়োগ করা হয়। ওকে, দ্যাটস ওয়াই এনপিভি মেথড এবং আইআরআর মেথড এই 2টা মেথড হলো কি স্যার? ডিসকাউন্টিং মেথড। এই 2টা কি? ডিসকাউন্টিং মেথড বা বাট্টাকরণ পদ্ধতি, যেখানে অর্থের সময় মূল্যের ধারণাটাকে প্রয়োগ করা হয়। ওকে স্যার, দেখো এআরআর মানে কি? গড় মুনাফার হার। তার মানে এআরআর দ্বারা তুমি কি পাচ্ছ? মুনাফার হার পাচ্ছ। বাট ওই মুনাফার হারটা নির্ণয় করার ক্ষেত্রে কি করা হয় না? অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয় না। বাট তুমি যদি মুনাফার হার নির্ণয় করার সময় অর্থের সময় মূল্যের ধারণাটাকে বিবেচনা করো, তখন ওইটার আইআরআর, এই এআরআর থাকবে না, ওইটা হয়ে যাবে কি? আইআরআর। তাহলে আইআরআর মানে কি? আন্ত আয়ের হার বা অভ্যন্তরীণ মুনাফার্জন হার। তো এআরআর মুনাফার হার, আইআরআর সেম মুনাফার হার, দুটোটাই মুনাফার হার। বা 2টার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? এআরআর এর ক্ষেত্রে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় নাই, বাট আইআরআর এর ক্ষেত্রে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। ওকে স্যার, এই হলো বেসিক ডিফারেন্স। ওকে, গুড। তো এখন আমরা আইআরআর এর ডেফিনেশনটা শিখব, যে আইআরআর বা আন্ত আয়ের হার, হ্যাঁ, বা অভ্যন্তরীণ মুনাফার্জন হার বা ইন্টারনাল রেট অফ রিটার্নের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? আচ্ছা, তোমাকে কেউ যদি বলে আন্ত আয়ের হার দ্বারা তুমি কি বুঝো বা আইআরআর দ্বারা তুমি কি বুঝো, যদি কেউ এই কোয়েশ্চেনটা তোমাকে করে, তোমার আনসার কি হবে বলো তো? আইআরআর এর একটা নিজস্ব ডেফিনেশন আছে। দেখো, আইআরআর বা আন্ত আয়ের হার হলো এমন একটা বাট্টার হার
কিসের হার? বাট্টার হার। আইআরআর হলো এমন একটা ডিসকাউন্টিং রেট বা এমন একটা বাট্টার হার যেই বাট্টার হার দ্বারা এনপিভি করা হলে, কি করা হলে? এনপিভি করা হলে প্রকল্পের এনপিভিটা 0 হবে। কি হবে? 0। দেখো আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি এনপিভি কি হইতে পারে বলো তো? এই যে আমরা এনপিভি করি না প্রকল্পের, যেমন আমরা গত ক্লাসে কি করেছিলাম, এনপিভির ধারণাটা ক্লিয়ার করেছিলাম বা আমরা এনপিভি নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা যারা আছি সবাই তো এনপিভি জানি। যারা এনপিভি জানো না বা এনপিভি চেনো না তারা কিন্তু আইআরআর করতে পারবে না, বিকজ এনপিভির উপর ভিত্তি করেই আইআরআর করতে হয়। ওকে, সো আমি আশা করি তোমরা এখানে যারা আছো সবাই এনপিভির লেকচারটা দেখেছো, এনপিভির ম্যাথগুলোও করেছো। ওকে, তো দেখো আমরা যখন এনপিভি করি কোনো একটা প্রকল্পের, এই এনপিভিটা কয় রকম হতে পারে বলো তো? 2 রকম। পজিটিভ হতে পারে, তাই না? অথবা এনপিভিটা কি হতে পারে বলো তো? নেগেটিভ হতে পারে। এই এনপিভি কয় রকম হতে পারে? 2 রকম। আমরা ইউজুয়ালি এটাই জানি যে এনপিভি পজিটিভ অথবা এনপিভি নেগেটিভ। এনপিভি পজিটিভ মিন ইট ইন্ডিকেটস দ্য প্রফিটেবিলিটি, রাইট? যত বেশি পজিটিভ এনপিভি তত বেশি প্রফিট। আবার এনপিভি নেগেটিভ ইট ইন্ডিকেটস লস, রাইট? যত বেশি নেগেটিভ এনপিভি তত বেশি লস। কিন্তু জানো এনপিভির আরেকটা ফর্ম আছে, সেটা হলো 0। সেটা কি স্যার? 0 এনপিভি। কি স্যার? 0। তাহলে এনপিভি যদি পজিটিভ হয় তাহলে আমি বলতে পারি কি প্রকল্পটা লাভজনক। এনপিভি যদি নেগেটিভ হয় প্রকল্পটা অলাভজনক। ওকে, এখন দেখো ধরো তুমি 15% দিয়ে যখন এনপিভি করলা বা সাপোজ 20%, আচ্ছা আমরা কি এমনি এনপিভি করতে পারবো বলো? এনপিভি কি এমনি করা যায়? এনপিভি করতে গেলে ইউ মাস্ট নিড আ ডিসকাউন্ট রেট, রাইট? ধরো আমরা ডিসকাউন্ট রেট ধরলাম কত? 20%। আচ্ছা ডিসকাউন্ট রেটকে আমরা এখানে কেও বলতে পারি, কি বলতে পারি? কে। ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল কত ধরলাম? 20%। আমাদের কোয়েশ্চেনে ডিসকাউন্ট রেটটা কত? 20%। তো যখন ডিসকাউন্ট রেট 20% ধরে আমরা এনপিভি করলাম, প্রকল্পের এনপিভিটা হলো কত? কি? নেগেটিভ। ধরো এটা মাইনাস কত? ধরো মাইনাস 25,000 হলো। ওকে, আচ্ছা যখন আমরা ডিসকাউন্ট রেটটাকে কমাবো তখন কিন্তু এনপিভি পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, ধরো আমরা ডিসকাউন্ট রেট ধরলাম 10%। ডিসকাউন্ট রেট বা কে ধরলাম কত? 10%। তখন কি এনপিভি সেম থাকবে? নো, ডিসকাউন্ট রেট কমালে এনপিভিটা বেড়ে যায় এবং এটা পজিটিভের দিকে চলে যায়। ধরো এটা হলো প্লাস 5,000 সাপোজ। তাহলে যখন আমরা ডিসকাউন্ট রেট 20% ধরেছিলাম তখন এনপিভিটা হয়েছিল কত? -25,000, অর্থাৎ নেগেটিভ। আচ্ছা যখন আমরা ডিসকাউন্ট রেট 10% ধরেছিলাম তখন আমাদের এনপিভিটা হয়েছিল কি? +5,000, অর্থাৎ পজিটিভ। ওকে, ধরো আমরা ডিসকাউন্ট রেট ধরলাম, ডিসকাউন্ট রেট বা কস্ট ধরলাম 15%। কত পার্সেন্ট? 15%। ওকে, তখন আমাদের এনপিভিটা না পজিটিভ না নেগেটিভ, আমাদের এনপিভি হয়ে গেল কি? 0। কি হয়ে গেল? 0। ওকে ওকে ফাইন। তাহলে তুমি বলো তো ডিসকাউন্ট রেট যখন 20% তখন এনপিভি কি? নেগেটিভ। ডিসকাউন্ট রেট যখন 10% তখন এনপিভি কি? পজিটিভ। ডিসকাউন্ট রেট যখন 15% তখন এনপিভি কি? 0। তাহলে দেখো এনপিভি 0 হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে? 15% ডিসকাউন্ট রেটে, রাইট? এই 15% ডিসকাউন্ট রেটকে বা কস্ট অফ ক্যাপিটালকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হলো আইআরআর। কি স্যার? আইআরআর। বুঝতে পেরেছ? তাহলে আইআরআর বা অভ্যন্তরীণ আয়ের হার বা আন্ত আয়ের হার মানে কি? আন্ত আয়ের হার মানে হলো এমন একটা ডিসকাউন্ট রেট যেই ডিসকাউন্ট রেট দ্বারা তুমি যদি এনপিভি করো এনপিভির মানটা কি হবে? 0 হবে। এনপিভির মানটা কি হবে? 0 হবে। তাহলে বলো এই 20% ডিসকাউন্ট রেট এইটাকে আমরা কি আইআরআর বলবো? নো, আমরা এই 20% ডিসকাউন্ট রেটকে আইআরআর বলবো না। কেন বলবো না?
বিকজ 20% রেট দ্বারা আমরা যদি এনপিভি করি, এনপিভিটা কি হবে? নেগেটিভ। কি হবে? নেগেটিভ। সো যেহেতু 20% দ্বারা এনপিভিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সো আমি এই 20%কে আইআরআর বলবো না। আচ্ছা, এই যে 10% ডিসকাউন্ট রেট, এই 10% ডিসকাউন্ট রেট এটাকে কি আমরা আইআরআর বলবো? না, বলবো না। কেন বলবো না? বিকজ যদি আমরা 10% ডিসকাউন্ট রেট দ্বারা এনপিভি করি, আমার এনপিভিটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ। ওকে, যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে এনপিভি, সো আমি এই 10% ডিসকাউন্ট রেটকে আইআরআর বলবো না। আচ্ছা, এই 15% ডিসকাউন্ট রেটকে আমরা কি আইআরআর বলবো? ইয়েস, এই 15% ডিসকাউন্ট রেটকে আমরা কি বলবো? আইআরআর। কেন? বিকজ যদি আমি ডিসকাউন্ট রেট 15% ধরে এনপিভি করি, তাহলে প্রকল্পের এনপিভিটা কি হয়ে যাবে? জিরো। কি হয়ে যাবে? জিরো। তাহলে দেখো, এই যে এক্সাম্পলটা আমি দিলাম, এই এক্সাম্পল থেকে তুমি কিন্তু আইআরআর এর একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা ডেফিনেশন পেয়ে যাচ্ছ। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো আইআরআর বলতে একটা ডিসকাউন্ট রেটকে বোঝায়। আইআরআর বলতে কাকে বোঝায়? একটা ডিসকাউন্ট রেটকে, যার স্পেশালিটি হলো এনপিভি জিরো হবে। যে ওই ডিসকাউন্ট রেটের স্পেশালিটি কি? এনপিভি জিরো হবে। তাহলে আমরা যদি আইআরআর এর ডেফিনেশন লিখি, তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে আন্ত আয়ের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর বলতে এমন একটা ডিসকাউন্ট রেট বা বাট্টার হারকে বোঝায় যে বাট্টার হার দ্বারা প্রকল্পের এনপিভি জিরো হবে বা শূন্য হবে। ওকে স্যার, ক্লিয়ার? বুঝতে পেরেছ? গুড। তাহলে আমরা আইআরআর এর ডেফিনেশনটা বুঝে গেলাম। তো স্যার, আমরা তো আইআরআর এর ডেফিনেশন শিখলাম। এবার আসো আমরা আইআরআর নির্ণয় করার ফর্মুলাটা একটু দেখে নিই। ওকে, তো এইখানে আমি যেই ফর্মুলাটা দিয়েছি, এটা আমি আমার মতো করে বানিয়েছি যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো, আইআরআর যদি আমরা নির্ণয় করতে চাই, উই মাস্ট নিড টু টাইপস অফ এনপিভি। অবশ্যই আমাদের কয়টা এনপিভি দরকার? দুইটা এনপিভি দরকার। একটা হবে কি এনপিভি পজিটিভ, আর একটা হবে কি এনপিভি নেগেটিভ। ওকে স্যার, ধরো আমি এখানে তোমাদেরকে দেখাই প্রজেক্ট এ। সাপোজ আমরা কাজ করতেছি কাকে নিয়ে? আমরা কাজ করতেছি প্রজেক্ট এ কে নিয়ে। ওকে প্লিজ, কথা না। তো ধরো আমরা ডিসকাউন্ট রেট ধরলাম 10%, ফলে আমাদের এনপিভি হলো প্লাস 5000। ওকে, তাহলে এইখানে যে আমরা এনপিভি পেলাম 5000, এটা কোন ধরনের এনপিভি? পজিটিভ এনপিভি। তো পজিটিভ এনপিভি 5000 টাকা। ওকে, যদি আমি আইআরআর করতে চাই, তাহলে এই যে শুধুমাত্র পজিটিভ এনপিভি 5000, এটা দিয়ে কিন্তু আইআরআর করা যাবে না। আমাদের আরও একটা এনপিভি লাগবে, এবং সেটা অবশ্যই কি হতে হবে? নেগেটিভ। কি হতে হবে? তুমি আরও একটা পজিটিভ এনপিভি বের করলা, কাজ হবে না, কারণ পজিটিভ দুইটা এনপিভি দিয়ে আইআরআর করা যাবে না। অথবা তুমি দুইটা নেগেটিভ এনপিভি বের করলা, কাজ হবে না, দুইটা নেগেটিভ এনপিভি দিয়ে আইআরআর করা যাবে না। যদি তুমি আইআরআর করতে চাও, তাহলে একটা পজিটিভ এনপিভি আর একটা নেগেটিভ এনপিভি তোমার দরকার হবে। ওকে স্যার, আচ্ছা তুমি 10% রেটে পজিটিভ এনপিভি পেয়েছো। এখন বলো তো, যদি নেগেটিভ এনপিভি পেতে চাও, রেট কি সেম 10%ই হবে, নাকি রেট চেঞ্জ হবে? চেঞ্জ হবে। 10% রেটে তুমি এনপিভি পজিটিভ পেয়েছো, তো 10% দিয়ে তো আর নেগেটিভ এনপিভি পাওয়া সম্ভব না। তো আমরা যদি নেগেটিভ এনপিভি পেতে চাই, তাহলে কি করতে হবে জানো? ডিসকাউন্ট রেটটাকে বাড়াতে হবে। কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে আমাদের জানা আছে কি? পজিটিভ এনপিভি। আমরা এখন কি পেতে চাই? নেগেটিভ এনপিভি। তো নেগেটিভ এনপিভি পাওয়ার জন্য এই পজিটিভ এনপিভির যে ডিসকাউন্ট রেট, এই ডিসকাউন্ট রেটটা আমরা কি করব? বাড়াবো। ধরো আমরা এটাকে 15% করলাম ডিসকাউন্ট রেট। কত পার্সেন্ট? 15%। ফলে আমাদের এনপিভিটা হলো ধরো -7000 টাকা। কত হলো? -7000। তাহলে বলো, এই যে এনপিভি -7000, এটাকে আমরা কি বলবো? নেগেটিভ এনপিভি। এটাকে কি বলবো? নেগেটিভ এনপিভি। আর এই যে এনপিভি +5000, এটাকে আমরা কি বলবো? পজিটিভ এনপিভি। পজিটিভ এনপিভির জন্য আমাদের ডিসকাউন্ট রেটটা কত হয়েছে? 10%। নেগেটিভ এনপিভির জন্য ডিসকাউন্ট রেটটা কত? 15%। ওকে, এখন দেখো, এই চারটা ইনফরমেশন দিয়ে আমরা কি নির্ণয় করব?
IRR। তো আমরা যদি IRR করতে চাই, IRR এর ফর্মুলাটা তৈরি করা হয় কয়টা ইনফরমেশন দিয়ে? চারটা। এক হলো পজিটিভ এনপিভি, দুই হলো পজিটিভ এনপিভির ডিসকাউন্ট রেট, তিন হলো কি নেগেটিভ এনপিভি, চার হলো নেগেটিভ এনপিভির ডিসকাউন্ট রেট। ওকে স্যার? আচ্ছা, এখন দেখো এখানে কয়টা এনপিভি? দুইটা। সো দুইটা এনপিভির জন্য ডিসকাউন্ট রেট কয়টা? দুইটা। একটা রেট কত? 10%, আরেকটা কত? 15%। ওকে, এই যে 15% ডিসকাউন্ট রেট, এটা কি দুইটা ডিসকাউন্ট রেটের মধ্যে এটা কি বড়? সো আমরা এটাকে বলতে পারি হায়ার ডিসকাউন্ট রেট, HR বললাম, ধরো হায়ার রেট। অথবা ধরো আমি এই যে ডিসকাউন্ট রেট আর H লিখলাম, এটা হলো হায়ার ডিসকাউন্ট রেট। আর এই 10% এটা কি ছোট না? সো এটাও একটা ডিসকাউন্ট রেট, এটাকে আমরা কি লিখলাম? লোয়ার ডিসকাউন্ট। এটা হলো কি স্যার ডিসকাউন্ট রেট, এটাও কি ডিসকাউন্ট রেট। এই দুইটা ডিসকাউন্ট রেটের মধ্যে এই 15%টা কি বড়, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারি? হায়ার ডিসকাউন্ট রেট RH। আর এই 10%টা কি ছোট, সো এটাকে আমরা কি বলতে পারি? লোয়ার ডিসকাউন্ট রেট RL। তাহলে ডিসকাউন্ট রেট হায়ার, ডিসকাউন্ট রেট লোয়ার, H দ্বারা হায়ার, L দ্বারা লোয়ারকে বোঝানো হচ্ছে। আর এটাকে আমরা কি বলতে পারি? এটা পজিটিভ এনপিভি না? তো ধরো আমি এটাকে বললাম এনপিভি প্লাস, মানে এটা পজিটিভ এনপিভি। আর এটাকে আমরা কি বললাম? এনপিভি মাইনাস, তার মানে কি নেগেটিভ এনপিভি। এখন দেখো আমরা ফর্মুলা সাজাচ্ছি কিভাবে। RL বা লোয়ার ডিসকাউন্ট রেট, ওকে, কত স্যার? 10%, তাই না? 0.10 প্লাস একটা দাগ, ব্র্যাকেট, RH মানে কি হায়ার ডিসকাউন্ট রেট, কত স্যার? এই যেটা 0.15 মাইনাস RL মানে কি লোয়ার ডিসকাউন্ট রেট 0.10। ওকে, উপরে কাকে বসাবো? এনপিভি পজিটিভ, তাহলে এনপিভি পজিটিভ কত? 5000। নিচে কাকে বসাবো? এনপিভি পজিটিভ, তার মানে এনপিভি পজিটিভ ডিভাইডেড বাই এনপিভি পজিটিভ, 5000 বাই 5000, এটা কি মাইনাস। এখন কাকে বসাবো? এনপিভি নেগেটিভ। এনপিভি নেগেটিভ কত? শুধু 7000 না মাইনাস 7000? যদি এখানে কেউ শুধু 7000 বসাও তাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে, কারণ এনপিভি নেগেটিভ তো 7000 না। এনপিভি নেগেটিভ কত? মাইনাস 7000। কত স্যার? মাইনাস 7000। তো এইভাবে লিখতে পারো, অথবা তোমরা যদি চাও তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এখানে যদিও লিখছো মাইনাস, বাট এখানে কি দিতে পারো? প্লাস 7000, এইভাবে লিখতে পারো। হয় এইভাবে লিখবে যে মাইনাসে মাইনাসে প্লাস 7000, অথবা এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস 7000। ওকে, এই হলো আমাদের IRR এর ফর্মুলা। তো যদি আমরা IRR করতে চাই, IRR করার জন্য আমাদের কয়টা ইনফরমেশন দরকার? চারটা। এক পজিটিভ এনপিভি, দুই নেগেটিভ এনপিভি, তিন পজিটিভ এনপিভির ডিসকাউন্ট রেট, চার নেগেটিভ এনপিভির ডিসকাউন্ট রেট। টোটাল কয়টা ইনফরমেশন? চারটা। তো এই চারটা ইনফরমেশনের মধ্যে ডিসকাউন্ট রেটকে আমরা কি দ্বারা প্রকাশ করব? R দ্বারা। কি দ্বারা? R দ্বারা। দুইটা ডিসকাউন্ট রেটের মধ্যে যেটা ছোট ওইটা হলো RL, ওটা কি RL, যেটা বড় ওটা কি RH। তাহলে RL প্লাস RH মাইনাস RL। আর এই দাগের উপরে কি বসবে? পজিটিভ এনপিভি ডিভাইডেড বাই পজিটিভ এনপিভি মাইনাস নেগেটিভ এনপিভি। ওকে স্যার? আচ্ছা, তাহলে দেখো IRR ইকুয়াল, দেখো RL বা লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস একটা দাগ দিলাম, এরপর ব্র্যাকেটে RH হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস RL লোয়ার ডিসকাউন্ট রেট। ওকে, এই যে দাগের উপরের অংশে আমি কি বসাবো? এটাকে বলে লবের অংশ, রাইট? তো লবের অংশে আমি কি বসাবো? এনপিভি পজিটিভ। নিচে হরের অংশে আমি কি বসাবো? এনপিভি পজিটিভ। তো এনপিভি পজিটিভ ডিভাইডেড বাই এনপিভি পজিটিভ। এবার নিচের যে পজিটিভ এনপিভি এখান থেকে আমি মাইনাস করে দিব। কি মাইনাস করে দিব? নেগেটিভ এনপিভি। এই হলো ফর্মুলা। এইভাবে তুমি বসাই দিতে পারো। আর অনেকেই আছে কিভাবে বসায় জানো? অনেকে এই ফর্মুলাটাকে এইভাবে না বসিয়ে একটু চেঞ্জ করে বসায়, A প্লাস B মাইনাস A ডিভাইডেড বাই
মানে সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, এইভাবে বসে অনেকে, হ্যাঁ, এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। দেখবে বইয়ের মধ্যে এইভাবেও আইআরআর এর ফর্মুলাটা লেখা আছে, এইভাবেও লেখা আছে, বাট আমি এই ফর্মুলাটা পছন্দ করি না। এটা আমি কেন পছন্দ করি না? কারণ এ বি সি ডি দিয়ে আমি কিছু বুঝতেছি না। ওকে, বাট এই ফর্মুলাটাকে আমি প্রেফার করি কেন? বিকজ এখানে আমি ফর্মুলার দিকে তাকালেই বুঝতে পারতেছি এটা হলো লোয়ার ডিসকাউন্ট রেট, হায়ার ডিসকাউন্ট রেট, লোয়ার ডিসকাউন্ট রেট, পজিটিভ এনপিভি, নেগেটিভ এনপিভি। ওকে, দ্যাটস আমিও তোমাদের প্রেফার করবো তোমরা ফার্স্ট ওয়ানটাই মেমোরাইজ করো। ওকে, এবিসিডি শেখার বয়স শেষ, এটা ওয়ানে ছিল, তোমরা এখন কলেজে পড়ো। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তো স্যার ওকে, তো আমরা আইআরআর কীভাবে করতে হয় তার পুরো বেসিকটা শিখে গেলাম। এবার চলো আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে তোমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। কোন বোর্ড? আই থিঙ্ক এটা রাজশাহী বোর্ড, এরকম কিছু একটা হবে। আমি ইচ্ছা করে এখানে সালটা দিইনি, বাট অবভিয়াসলি এটা একটা বোর্ড কোয়েশ্চেন। সো তোমাদের বেলাও এই টাইপেরই কোনো একটা কোয়েশ্চেন চলে আসবে। আচ্ছা, এখানে কি বলছে দেখো তো, সানমুন কোম্পানির নগদ প্রবাহ নিম্নরূপ। তো সানমুন কোম্পানির নগদ প্রবাহ দেয়া আছে, 0তম বছরে নগদ প্রবাহ হলো -1 লাখ। তার মানে আমরা বুঝলাম এটা হলো বিনিয়োগ। এটা কি? বিনিয়োগ। 0তম বছরের যে নগদ প্রবাহটা দেয়া থাকে ওটা সাধারণত নেগেটিভ আকারে থাকে, বিকজ এটা বিনিয়োগ, আমাদের কাছ থেকে টাকাটা চলে গেছে। ইংলিশে আমরা যদি বলি এটাকে কি বলবো? ক্যাশ আউটফ্লো। বাংলায় যদি বলি আমরা কি বলবো? নগদ বহিঃপ্রবাহ। কি বলবো? নগদ বহিঃপ্রবাহ। আর পরবর্তী 4 বছরের যে টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু পজিটিভ আকারে দেয়া আছে। কি আকারে দেয়া আছে? পজিটিভ আকারে দেয়া আছে, বিকজ এই টাকাগুলো আমরা পেয়েছি। সো এগুলো হলো নগদ আন্তঃপ্রবাহ। এই টাকাগুলো কি স্যার? নগদ আন্তঃপ্রবাহ। ওকে, আর আমাদের কোয়েশ্চেনের মধ্যে বাট্টার হার দেয়া আছে 10%। ওকে, বাট্টার হার, মূলধন ব্যয়, সুযোগ ব্যয়, এই সব কিছুই কিন্তু সেম। আচ্ছা, তো আমরা এখন কি করব? ক বলছে মূলধন বাজেটিং কি? এটা তো আমরা সবাই জানি যে মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা স্থায়ী সম্পদ ক্রয়ের একটা প্রক্রিয়া। ওকে, মূলধন বাজেটিংয়ের সনাতনী পদ্ধতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তো আমরা সবাই জানি যে মূলধন বাজেটিংয়ের যেই পদ্ধতিগুলো আছে, পিবিপি এআরআর, এনপিভি আইআরআর, রাইট, এই চারটাকে আমরা কয় ভাগ করতেছি? 2 ভাগ। ওকে, পিবিপি এআরআর এই দুটাকে বলা হয় সনাতনী পদ্ধতি। কেন? বিকজ এই দুইটার ক্ষেত্রে অর্থের সময় মূল্যের ধারণাটাকে ব্যবহার করা হয় না, টাইম ভ্যালু অফ মানির ধারণাটাকে ব্যবহার করা হয় না। কিন্তু এনপিভি আইআরআর এই দুইটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা বাট্টাকৃত পদ্ধতি। কেন? কারণ এনপিভি এবং আইআরআর এর ক্ষেত্রে অর্থের সময় মূল্যের ধারণাটাকে ব্যবহার করা হয়। ওকে, তো মূলধন বাজেটিংয়ের সনাতনী পদ্ধতি বলতে কি বোঝায়? তো মূলধন বাজেটিংয়ের সনাতনী পদ্ধতি বলতে ওই পদ্ধতিগুলোকে বোঝায় যে পদ্ধতিগুলোতে অর্থের সময় মূল্যের ধারণাকে ব্যবহার করা হয় না, বা টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটাকে প্রয়োগ করা হয় না, যেমন পিভিপি, যেমন এআরআর, এই মেথডগুলো। ওকে, আচ্ছা, বলছে কোম্পানির নেট বর্তমান মূল্য নির্ণয় করো। তো এখানে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে? গতে নেট বর্তমান মূল্য বা এনপিভি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? এনপিভি। ওকে, তো আমরা এনপিভি নির্ণয় করতে পারি তো সবাই, তাই না? আচ্ছা, তো এখানে এই যে বিনিয়োগ 1 লাখ, এটাকে আমরা কি বলতে পারি বলো? এনসিও, নেট ক্যাশ আউটলে বা নেট বিনিয়োগ, রাইট? আর এই যে নগদ প্রবাহগুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর যে নগদ আন্তঃপ্রবাহ আছে, এগুলোকে আমরা কি বলতে পারি? সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। দেখো আমাদের এই কোয়েশ্চেনে কি ট্যাক্স আছে? না। মূলধন বাজেটিংয়ের কিছু কোয়েশ্চেনে ট্যাক্স থাকে, তখন এই নগদ প্রবাহগুলোকে সিএফবিটি বলা হয় এবং একটা ক্যালকুলেশন টেবিলের মাধ্যমে সিএফএটি নির্ণয় করতে হয়। বাট আমাদের যে ম্যাথ, এই ম্যাথে কি ট্যাক্স আছে? কর আছে? নাই। যদি কর না থাকে বা ট্যাক্স না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? যে নগদ আন্তঃপ্রবাহ দেয়া আছে এগুলোকেই ডিরেক্টলি সিএফএটি ধরব। ওকে, নতুন করে আমার সিএফএটি বের করা লাগবে না, কারণ ট্যাক্স নাই। ওকে, আচ্ছা, তো আমরা এখন এনপিভি করব। চলো করে ফেলি।
গ। আচ্ছা, আমরা যে এনপিভিটা করব, নিট বর্তমান মূল্য, তোমাকে যদি কোয়েশ্চেনে বলে নিট বর্তমান মূল্য করো বা এনপিভি করো, অবশ্যই তোমাকে কি করতে হবে, কোয়েশ্চেনে যে বাট্টার হারটা দেয়া আছে সেই বাট্টার হার দিয়েই এনপিভি করতে হবে। তাহলে নিট বর্তমান মূল্য বা এনপিভি আমরা ইচ্ছে মতো বাট্টার হার ধরে করতে পারবো না। কোয়েশ্চেনে যেই বাট্টার হারটা দেয়া থাকবে ওই বাট্টার হারটা দিয়ে করতে হবে। ওকে, তাহলে বলো তো আমাদের কোয়েশ্চেনে বাট্টার হার দেয়া আছে কত? 10%। সো আমরা যে এখন এনপিভি করব, এই এনপিভিটা কয় পার্সেন্ট হারে করব? 10% হারে। তাহলে আমরা এখানে লিখি 10% হারে নিট বর্তমান মূল্য, নিট বর্তমান মূল্য বা এনপিভি নির্ণয়। ওকে স্যার, তাহলে আমরা এখানে লিখি 10% হারে এনপিভি ইকুয়াল, তো এনপিভি সূত্র আমরা সবাই জানি, সিএফএটি এর বর্তমান মূল্য মাইনাস এনসিও এর বর্তমান মূল্য। ওকে, ইকুয়াল, দেখো তো স্যার আমাদের কোয়েশ্চেনের সিএফএটিগুলো সমান না অসমান? অসমান। আমরা জানি সিএফএটির বর্তমান মূল্য দুইভাবে নির্ণয় করা যায়। সিএফএটিগুলো যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে ফর্মুলা একরকম, সিএফএটিগুলো যদি আনইকুয়াল হয়, এক এক বছর এক এক রকম হয়, সেক্ষেত্রে আরেক রকম। তাহলে আমাদের সিএফএটিগুলো কি ইকুয়াল প্রতি বছর নাকি আনইকুয়াল? আনইকুয়াল। যেহেতু সিএফএটিগুলো আনইকুয়াল, দ্যাটস ওয়াই সিএফএটির বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সামেশন সিএফএটি ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার এন। দেখো, মূলধন ব্যয় বললে আমরা কে ব্যবহার করি, বাট্টার হার বললে আমরা আর ব্যবহার করি। ওকে, মাইনাস এই এনসিও এর বর্তমান মূল্য নির্ণয় করা লাগবে না, যা এনসিও তাই এনসিওর বর্তমান মূল্য। কারণ এনসিও কত? 1 লাখ। এটাই যে 0 বছর মানে কি এখন, তার মানে এনসিওটা এখন বর্তমানে দেয়া আছে, সো এটার আলাদা করে আর বর্তমান মূল্য বের করা লাগবে না। ওকে, ইকুয়াল, তাহলে বলো সিএফএটি কয়টা? 4টা। আমরা 4টা দাগ দিই, 1 2 3 4। সামেশন মানে কি? যোগফল, অর্থাৎ এই 4টার যোগফল। তাহলে প্রথম বছরে কত? 30,000। ও আচ্ছা, মাইনাস এনসিও কত? 1 লাখ। দ্বিতীয় বছরে কত? 35,000। তৃতীয় বছরে কত? 40,000। চতুর্থ বছর 38,000। ওকে, 1 প্লাস 0 পয়েন্ট আর হচ্ছে 10%, দ্যাট মিনস 10, রাইট? তাহলে 0.10 পাওয়ার, এটা প্রথম বছর তাই 1 প্লাস 0.10, এটা দ্বিতীয় বছর তাই 2, 1 প্লাস 0.10, এটা তৃতীয় বছর তাই 3, 1 প্লাস 0.10, এটা চতুর্থ বছর তাই 4। ওকে, ইকুয়াল, তো চলো এখন আমরা ক্যালকুলেট করে ফেলি। ফার্স্ট ওয়ান, 30,000 ভাগ 1.10 পাওয়ার 1 ইকুয়াল, আচ্ছা তাহলে হয় 27,273 প্লাস 35,000 ভাগ 1.10 পাওয়ার 2 ইকুয়াল 28,926, 28,926 প্লাস 40,000 ভাগ 1.10 পাওয়ার 3 ইকুয়াল, এটা হবে 30,053, 30,053 প্লাস 38,000 ভাগ 1.10 পাওয়ার 4 ইকুয়াল 25,955, 25,955। আমি কিন্তু পয়েন্টগুলোকে অ্যাভয়েড করতেছি। ওকে, পয়েন্টের পরে 5 বা তার চেয়ে বেশি হলে আমি 1 যোগ করে দিচ্ছি লাস্ট ডিজিটের সাথে, আর পয়েন্টের পর 5-এর কম হলে আর যোগ করার দরকার নেই। ইকুয়াল, তো এখন আমি এগুলোকে যদি যোগ করি কত হয়? 27,273 প্লাস 28,926 প্লাস 30,053 প্লাস 25,955 ইকুয়াল 1,12,207 মাইনাস 1 লাখ।
ইকুয়াল 12,207 টাকা। ওকে, তাহলে আমরা কিন্তু এনপিভি পেয়ে গেলাম, 10% হারে আমরা এনপিভি পেয়ে গেলাম। এবং এটা কোন ধরনের এনপিভি? পজিটিভ এনপিভি, রাইট? তাহলে আমরা গতে কি পেলাম? গতে আমাদেরকে কি বললো যে বার্টার হার যেহেতু 10% দেওয়া আছে, এই 10% হারে কোম্পানির নিট বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে আমরা নিট বর্তমান মূল্য নির্ণয় করলাম এবং সেটা কি? পজিটিভ। ওকে ফাইন, আসো এখন আমরা ঘ করব। তো ঘ কি বললো? অভ্যন্তরীণ আয়ের হার। ওকে, অভ্যন্তরীণ আয়ের হার বা আন্ত আয়ের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর, অল দিস টার্ম আর সেম, রাইট? আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ আয়ের হার বা আইআরআর এর ভিত্তিতে সানমুন কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো। অর্থাৎ এই সানমুন কোম্পানির যে নগদ প্রবাহগুলো দেওয়া আছে বা যে তথ্যপাত্র দেওয়া আছে, এই তথ্যপাত্রের ভিত্তিতে তোমাকে কি করতে হবে? আইআরআর নির্ণয় করতে হবে এবং এই আইআরআরটাকে অ্যানালাইসিস করে তোমাকে ডিসিশন নিতে হবে তুমি এই কোম্পানিতে ইনভেস্ট করবা নাকি করবা না। ওকে, আচ্ছা, তো দেখো আমরা বিনিয়োগ সিদ্ধান্তটা কীভাবে নিই। আইআরআর মানে কি? আয়ের হার। বাট্টার হার মানে কি? ব্যয়ের হার। তাহলে আমার বাট্টার হারের চেয়ে যদি আয়ের হারটা বেশি হয়, আইআরআর বেশি হয়, তাহলে লাভজনক, আমি কি করব? বিনিয়োগ করব। আর যদি বাট্টার হারের চেয়ে আইআরআর কম হয়, তার মানে অলাভজনক, আমি বিনিয়োগ করব না। এখন বিনিয়োগ করব কি করব না, এই ডিসিশন যদি মেক করতে চাই, অ্যাট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে বলো তো? কোম্পানির আইআরআর নির্ণয় করতে হবে। এখন দেখো আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই। দেখো, একটা কোম্পানির আইআরআর যদি আমরা নির্ণয় করতে চাই, আইআরআর নির্ণয় করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হলো দুইটা এনপিভি দরকার। কি দরকার? দুইটা এনপিভি দরকার। একটা এনপিভি পজিটিভ হতে হবে আর একটা এনপিভি নেগেটিভ হতে হবে, মাস্ট। আইআরআর করার জন্য একটা পজিটিভ এনপিভি দরকার আর একটা কি? নেগেটিভ এনপিভি দরকার। এখন দেখো আমরা আইআরআর তো ঘতে করতেছি। ওকে, এই যে সানমুন কোম্পানির আইআরআর করব কোথায়? ঘতে। গতে আমরা কি করেছি? সানমুন কোম্পানির এনপিভি করেছি কয় পার্সেন্ট রেটে? 10% রেটে। তো তোমরাই বলো তো স্যার, এই যে 10% রেটে আমরা যে এনপিভি করলাম, এই এনপিভিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। এই যে আমরা 12,207 টাকা এনপিভি পেয়েছি, এটা কোন এনপিভি? পজিটিভ। তার মানে দেখো আইআরআর করার জন্য আমাদের দুটো এনপিভি দরকার, অলরেডি আমরা একটা এনপিভি পেয়ে গেছি এবং সেটা কোন এনপিভি? পজিটিভ এনপিভি। কয় টাকা? 12,207 টাকা। এবং আমরা যে পজিটিভ এনপিভিটা পেলাম, এই পজিটিভ এনপিভিটা আমরা পেলাম কত পার্সেন্ট রেটে বলো তো? 10% রেটে পেলাম। তাহলে আমরা এখানে লিখতেছি এটা কয় পার্সেন্ট? 10%। তাহলে আমাদের পজিটিভ এনপিভি জানা আছে 12,207 এবং পজিটিভ এনপিভি পাওয়ার জন্য আমাদের যে রেট, সেই রেটটাও জানা আছে কত? 10%। এখন কি আমরা আইআরআর করতে পারবো? না, বিকজ আমাদের যা দরকার তার অর্ধেক জানা আছে, বাকি অর্ধেক এখনো জানা নাই। কি জানা নেই? নেগেটিভ এনপিভিটা কত সেটা আমাদের জানা নেই। সো আমরা যদি সানমুন কোম্পানির আইআরআর করতে চাই, অ্যাট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? সানমুন কোম্পানির একটা নেগেটিভ এনপিভি নির্ণয় করতে হবে। তো আমরা যদি এখন সানমুন কোম্পানির আইআরআর করতে চাই, অবশ্যই আমাদের কি লাগবে? নেগেটিভ এনপিভি। তো নেগেটিভ এনপিভি যদি আমি পেতে চাই, আই নিড অ্যানাদার ডিসকাউন্ট রেট। কোয়েশনে যে ডিসকাউন্ট রেট দেওয়া আছে 10%, এটাকে তো আমরা ব্যবহার করে ফেলছি এবং এই 10% দ্বারা আমরা কি পেয়েছি? পজিটিভ এনপিভি। সো 10% রেট দ্বারা তো আর নেগেটিভ এনপিভি পাওয়া যাবে না, যাবে না। তাহলে আমি যদি এখন নেগেটিভ এনপিভি পেতে চাই, আমাকে কি করতে হবে জানো? এই ডিসকাউন্ট রেটটাকে বাড়াতে হবে। কি করতে হবে? ডিসকাউন্ট রেটটাকে বাড়াতে হবে। তাহলে আমরা এটা মাথায় রাখবো, যখন আমি নেগেটিভ এনপিভি পেতে চাইবো তখন পজিটিভ এনপিভির ডিসকাউন্ট রেটটাকে কী করতে হয়? বাড়াতে হয়। অর্থাৎ ডিসকাউন্ট রেটটাকে যদি বাড়ানো হয় তাহলে এনপিভিটা কী হবে? নেগেটিভ। আর ডিসকাউন্ট রেটটাকে যদি কমানো হয় তাহলে এনপিভি কী হবে? পজিটিভ। তাহলে এনপিভি যদি পজিটিভ করতে চাও, ডিসকাউন্ট রেটটাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ কমাতে হবে।
এনপিভিকে যদি নেগেটিভ করতে চাও ডিসকাউন্ট রেটটাকে পজিটিভ করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। তার মানে আমরা বুঝলাম এনপিভির সাথে ডিসকাউন্ট রেটের রিলেশনটা কি নেগেটিভ। কি স্যার? ডিসকাউন্ট রেট বাড়লে এনপিভি কী হবে? কমবে। আর ডিসকাউন্ট রেট কমলে এনপিভি কী হবে? বাড়বে। তো ডিসকাউন্ট রেট বাড়লে এনপিভি কমে যায়, ডিসকাউন্ট রেট কমলে এনপিভি বেড়ে যায়, রাইট? ওকে ফাইন। তাহলে বলো তো সানমুন কোম্পানির আইআরআর করার জন্য আমাদের কয়টা এনপিভি দরকার? একটা কি পজিটিভ, আরেকটা কি নেগেটিভ এনপিভি। আমাদের জানা আছে কোনটা? পজিটিভ এনপিভি, তাই না? আর জানা নাই কোনটা? নেগেটিভ এনপিভি। যদি নেগেটিভ এনপিভি নির্ণয় করতে চাই আমি কি করব? এই পজিটিভ এনপিভি পেয়েছি যে ডিসকাউন্ট রেট দ্বারা, ওই ডিসকাউন্ট রেটটাকে কি করব? বাড়াবো। কতটুকু বাড়াবো? তুমি চাইলে 2% বাড়াইতে পারো, 4% বাড়াইতে পারো, 5% বাড়াইতে পারো, 8% পারো, 10% পারো। হ্যাঁ, তো তুমি কতটুকু বাড়াবা এটা ডিপেন্ড করবে তোমার এনপিভির সাইজের উপর। তোমার যে এখানে পজিটিভ এনপিভিটা জানা আছে, তোমার কাছে এটাকে কি মনে হচ্ছে? এটা কি অনেক বড়, অনেক বেশি, নাকি মিডিয়াম, না একদম কম? নো, দেখো 1 লাখ টাকা ইনভেস্ট করে তোমার কি হয়েছে? 12,207 টাকা এনপিভি পজিটিভ হয়েছে। এটা মোটামুটি ভালো। এটা কি স্যার? মোটামুটি, অনেক বেশিও না আবার একদম কমও না, মোটামুটি। আর এই মোটামুটি যদি হয়, এই মিডিয়াম টাইপের যদি হয়, সেক্ষেত্রে আমরা যখন রেটকে বাড়াবো কমাবো তখন মানে 8-10%-এর মতো বাড়াবো বা কমাবো। বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা, তাহলে আমরা এখন ডিসকাউন্ট রেটটাকে বাড়াবো। কয় পার্সেন্ট বাড়াবো? 10% বাড়াবো। কেন? কারণ পজিটিভ এনপিভিটা মোটামুটি মিডিয়াম মানের। মিডিয়াম মান হইলে 10%-এর মতো বাড়াবো বা কমাবো। তাহলে এখানে ডিসকাউন্ট রেট হলো কত? 10%। আমরা এটার সাথে আরও 10% যদি অ্যাড করি তাহলে কয় পার্সেন্ট হয়? 20%। ওকে, তাহলে নেগেটিভ এনপিভি পাওয়ার জন্য আমরা ডিসকাউন্ট রেটটাকে ধরতেছি কয় পার্সেন্ট? 20%। তাহলে আমরা এখানে লিখি 20% হারে এনপিভি, 20% হারে এনপিভি ইকুয়াল, তাহলে আমরা এখানে কি লিখবো? সিএফএটি এর, আচ্ছা আমরা ফর্মুলা লিখবো না, হ্যাঁ আমরা জানি যে এনপিভির ফর্মুলা কি এটা, আর এরপরেরটা কী হবে? এটা আমরা ডিরেক্ট মান বসাই দিই। হ্যাঁ, তো এইখান থেকে আমরা স্টার্ট করি। হ্যাঁ, এখানে যা আছে এভরিথিং সেম থাকবে, শুধু ডিসকাউন্ট রেট আর 10%-এর জায়গায় কত হবে? 20% হবে, তাই না? তাহলে এই যে 1, 2, 3, 4 মাইনাস 1 লাখ। ওকে স্যার? আচ্ছা, তাহলে প্রথমে কত? 30,000, তারপরে কত? 35,000, তারপর 40,000, তারপরে হলো 38,000। ওকে, 1 প্লাস 0.20, 1 প্লাস 0.20 পাওয়ার 2, 1 প্লাস 0.20 পাওয়ার 3, 1 প্লাস 0.20 পাওয়ার 4 ইকুয়াল, তো চলো এবার আমরা ক্যালকুলেট করি। 30,000 ভাগ 1.20, 25,000, 35,000 ভাগ 1.20 পাওয়ার 2, 24,306, 24,306 প্লাস 40,000 ভাগ 1.20 পাওয়ার 3, আচ্ছা 23,148, 23,148 প্লাস 38,000 ভাগ 1.20 পাওয়ার 4, 18,326, 326 মাইনাস 1 লাখ। ওকে, ইকুয়াল, এবার এই চারটাকে যোগ করে দিই। 25,000 প্লাস 24,306 প্লাস 23,148 প্লাস 18,326 ইকুয়াল 90,780 মাইনাস 1 লাখ ইকুয়াল মাইনাস 1 লাখ করে দিই 90,780 থেকে 9,220 টাকা মাইনাস 9,220। তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? তো 20% হারে আমরা এনপিভি পেলাম, সেটা কি নেগেটিভ। তাহলে যে নেগেটিভ এনপিভি ডিসকাউন্ট রেট 20%, টাকা কত? মাইনাস
9,220 টাকা। ওকে স্যার, বুঝে গেল? গুড। আচ্ছা, এখন আমাকে একটু বলো দেখি স্যার, পজিটিভ এনপিভি কত? 12,207। নেগেটিভ এনপিভি কত? -9,220। পজিটিভ এনপিভির ডিসকাউন্ট রেট কত? 10%। নেগেটিভ এনপিভির ডিসকাউন্ট রেট কত? আচ্ছা, এই যে দুইটা ডিসকাউন্ট রেটের মধ্যে তোমার কাছে কাকে বড় মনে হচ্ছে? 20%কে? হ্যাঁ, তাহলে দেখো এই যে 20% ডিসকাউন্ট রেটকে আমরা সংক্ষেপে কি বলবো? আর। তাহলে এইটাও আর, এই 10% এটাও একটা ডিসকাউন্ট রেট, 20% এটাও একটা ডিসকাউন্ট রেট, বাট এই দুইটার মধ্যে ছোটকে 10%, তাহলে এটাকে আমরা আর এল বলবো। বড়কে 20%, এটাকে আমরা আর এইচ বলবো। হায়ার ডিসকাউন্ট রেট এইচ আর, লোয়ার ডিসকাউন্ট রেট আর এল। এনপিভি পজিটিভ, তার মানে এই যে এনপিভি পজিটিভ, এনপিভি নেগেটিভ। ওকে, তাহলে আমরা কয়টা ইনফরমেশন পেলাম? 4টা। আইআরআর করার জন্য কয়টা ইনফরমেশন দরকার? 4টা। এখন বলো, আমাদের কি নেসেসারি সব ইনফরমেশন জানা আছে? আছে না? এখন কি আমরা চাইলে আইআরআর করতে পারি? পারি। অতএব আমরা কিন্তু ঘতে আছি, হ্যাঁ। অতএব আইআরআর ইকুয়াল, তো আমরা এট ফার্স্ট আইআরআর এর ফর্মুলা বসাই, লোয়ার ডিসকাউন্ট রেট, ওকে, ইন্টু হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। উপরে কি হবে? এনপিভি পজিটিভ, নিচে কি হবে? এনপিভি পজিটিভ মাইনাস এনপিভি নেগেটিভ। এই হলো ফর্মুলা। ওকে, তাহলে লোয়ার রেট প্লাস এনপিভি পজিটিভ বাই এনপিভি পজিটিভ মাইনাস এনপিভি নেগেটিভ, হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। ওকে, ইকুয়াল। এখন বলো লোয়ার ডিসকাউন্ট রেট কত? 10%, এটাকে আমরা 0.10 লিখতে পারি। ওকে, এনপিভি পজিটিভ কত? 12,207 ডিভাইডেড বাই 12,207 মাইনাস এনপিভি নেগেটিভ কত? -9,220। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস 9,220 ইন্টু হায়ার ডিসকাউন্ট রেট কত? 0.20 মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট 0.10 ইকুয়াল 0.10 প্লাস 12,207, নিচে কত হয়? 12,207 যোগ 9,220 ইকুয়াল 21,427 ইন্টু 0.10। ওকে, ইকুয়াল, আচ্ছা তাহলে এখানে 0.10 প্লাস, এটাকে যদি আমরা ভাগ দিই, 12,207 ভাগ 21,427, 0.5697 ইন্টু 0.10 ইকুয়াল, তাহলে 0.10 প্লাস 0.5697 ইন্টু 0.10 ইকুয়াল 0.1569 বা 70 দেওয়া যায়, 0.1570 ইকুয়াল, এটাকে আমরা 100 দিয়ে গুণ দিলে 15.70% প্রায়। ওকে স্যার, তাহলে দেখো আমরা সানমুন কোম্পানির আইআরআর পেয়ে গেলাম কত? 15.70% বা 15.70%। ওকে স্যার, এখন তোমরাই বলো আন্ত আয়ের হার দ্বারা কি বোঝায়? এনে বলেই দিচ্ছে আন্ত আয়ের হার বা অভ্যন্তরীণ আয়ের হার, তার মানে এটা কি? আয়ের হার, সানমুন কোম্পানির আয়ের হার। তবে এটা সাধারণ আয়ের হার না, এই আয়ের হারটার মধ্যে টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটা মার্জ করা হয়েছে, অ্যাডজাস্ট করা হয়েছে। ওকে, সো এআরআর যেমন আয়ের হার, আইআরআরও কি আয়ের হার, তবে এআরআর এর চেয়ে আইআরআর 1000 গুণ বেটার, বিকজ এআরআর হলো ট্রেডিশনাল। ওই আয়ের হারের মধ্যে টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটা কী করা হয় নাই, প্রয়োগ করা হয় নাই। বাট আইআরআর এটা হলো ডিসকাউন্টেড মেথড, বাট্টাকৃত পদ্ধতি, এবং এটার মধ্যে টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটা ইনক্লুডেড। দ্যাটস ওয়াই এই আইআরআর তোমাকে যে মানটা দিচ্ছে এটাই হলো মানে অ্যাপ্রোপ্রিয়েট মান, সত্যিকার অর্থে তোমার আয়ের হারটা রিপ্রেজেন্ট করে কে? আইআরআর।
তাহলে এখন তুমি যদি সানমুন কোম্পানিতে ইনভেস্ট করো, সত্যিকার অর্থে তোমার আয় হবে কত পার্সেন্ট? 15.70%। তো তোমার সুযোগ ব্যয় অথবা প্রয়োজনীয় আয়ের হার বা বাট্টার হার কত? 10%। তাহলে তোমার যেই প্রয়োজনীয় আয়ের হার, বাট্টার হার দ্বারা আমরা মূলধন ব্যয়কে, সুযোগ ব্যয়কে বা প্রয়োজনীয় আয়ের হারকে বুঝি। তাহলে আমার সানমুন কোম্পানি থেকে আয় করা প্রয়োজন কত? 10%। বাট অ্যাকচুয়ালি আমি আয় করতেছি কত? 15.70%। তাহলে আমার যেটা এক্সপেকটেশন বা যেটা নিড, তার চেয়ে ইনকামটা কি বেশি। দ্যাটস ওয়াই আই শুড ইনভেস্ট ইন দিস কোম্পানি। ওকে, কেন বলো তো? IRR ইজ গেটার দ্য কস্ট অফ ক্যাপিটাল। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা করে এখন আমরা একটা মন্তব্য করব, রাইট? যদি আমরা মন্তব্যটা না করি তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না, অনেক মার্কস কেটে দেবে। তাহলে আমাদের মন্তব্যটা কি হবে? যেহেতু IRR গ্রেটার দেন কে, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা কি লিখবা? যেহেতু অভ্যন্তরীণ উপার্জন হার বাট্টার হারের তুলনায় অধিক, সেহেতু লাভজনক হওয়ায় সানমুন কোম্পানিতে বিনিয়োগ করা যৌক্তিক হবে। সেহেতু লাভজনক হওয়ায় সানমুন কোম্পানিতে বিনিয়োগ করা যৌক্তিক হবে, তাই না বলো? এই মন্তব্যটা আমাদের সবার শেষে লিখতে হবে। ওকে, আমরা যদি মন্তব্যটা না লিখি তাহলে কিন্তু ফুল মার্কস পাবো না। এখন তোমরাই বলো, IRR এর পুরো কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? আমরা যখন IRR করি অবশ্যই আমার কার হেল্প লাগবে বলো তো? এনপিভি। সো তুমি যদি IRR করতে চাও, কিভাবে এনপিভি করতে হয় আগে সেটা জানতে হবে। এবং IRR করার জন্য আমাদের কয়টা এনপিভি দরকার? 2টা। একটা এনপিভি কি পজিটিভ হতে হবে, আরেকটা নেগেটিভ হতে হবে। আমি প্রথম যে এনপিভিটা করব, ওই এনপিভিটা করব কি দিয়ে? কোয়েশনের মধ্যে যে ডিসকাউন্ট রেট আছে ওই ডিসকাউন্ট রেট দিয়ে। ওকে, তো কোয়েশনের ডিসকাউন্ট রেট দিয়ে আমরা যদি পজিটিভ এনপিভি পাই, সেক্ষেত্রে নেগেটিভ এনপিভি পাওয়ার জন্য আমরা কি করব? ডিসকাউন্ট রেটটাকে বাড়াবো। আর যদি 10% দিয়ে নেগেটিভ এনপিভি পেতাম, তাহলে পজিটিভ এনপিভি পাওয়ার জন্য আমি ডিসকাউন্ট রেটটাকে কমাতাম। তো যখন আমরা ডিসকাউন্ট রেট বাড়াবো অথবা ডিসকাউন্ট রেটকে কমাবো, কতটুকু বাড়াবো, কত পার্সেন্ট বাড়াবো, কত পার্সেন্ট কমাবো, এটা আমাদের আইকিউর উপর ডিপেন্ড করবে। তবে আমাদের আইকিউটা যেন সঠিকভাবে কাজ করে, এই কারণে আমি তোমাদের একটা হিন্টস দিচ্ছি। সেটা হলো কতটুকু বাড়াবা, কতটুকু কমাবা, এটা ডিপেন্ড করবে এনপিভির পরিমাণের উপর। যদি তোমার এনপিভিটা অনেক সিলি হয়, ধরো এটা যদি 1207 টাকা হইতো, তাহলে 2-3% আমরা বাড়াতাম, তাহলেই হয়ে যেত। যদি ধরো 5000 হতো, তা আমরা 5-6% বাড়ালেই কি হয়ে যেত। বাট এটা কি খুবই স্মার্ট একটা ফিগার, যথেষ্ট বড়। দ্যাটস ওয়াই আমরা কী করতেছি? 12% বাড়াচ্ছি। ওকে, ওই কমানোর সময় সেমভাবেই কমাবা। ওকে, তো আশা করি IRRগুলো এখন করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।